বিসমিল্লাহির রহমানির রহিম। ভার্চুয়াল ক্লাসরুমের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদ্দাম মোল্লা। আমরা আজকে চলে এসেছি আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের সেকেন্ড পার্ট নিয়ে। পূর্বের পার্টে আমরা আলোচনা করেছি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের থিওরিক্যাল যে আলোচনাগুলো আছে সেগুলো নিয়ে। আজকে আমরা সেই সেকশনগুলো বা সেই সূত্রগুলো ব্যবহার করে কয়েকটা ম্যাথমেটিক্যাল সলিউশন করার চেষ্টা করব। তো চলো প্রথম প্রশ্নটা আমরা একটু দেখে নিই, কী বলতেছে একটু দেখি। একটি কার্নো ইঞ্জিন 327 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস পরিসরে কাজ করে তাপ উৎস থেকে 6000 জুল তাপ গ্রহণ করে কিছু পরিমাণ কাজ করে। অবশিষ্ট তাপগ্রাহকে বর্জন করে। তাপগ্রাহকে বর্জিত তাপের মান বের করো। প্রদত্ত ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্লেষণ করো। তাহলে আমরা ফার্স্টে আগে একটু গিভেন ডাটাগুলো যদি একটু লিখে নিই তাহলে আমাদের জন্য হয়তো ম্যাথ করতে একটু সুবিধা হবে। আমরা দেখি কী কী দেওয়া আছে। এত এবং এত পরিসরে কাজ করে, তাহলে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমাদের যে দুইটা তাপমাত্রা আছে T1 এবং T2, এর মধ্যে T1টা হচ্ছে বড় হবে এবং T2টা ছোট হবে, কারণ উৎসের তাপমাত্রা বেশি হয় এবং তাপগ্রাহকের তাপমাত্রা কী হয়, কম বা ছোট হয়। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম T1 সমান 327 ডিগ্রি সেলসিয়াস। এটার সাথে যদি আমরা 273 যোগ করি তাহলে ক্যালভিন হয়ে যাবে। এর সাথে 273 যোগ করলে মেবি 600 ক্যালভিন। তাহলে এখানে T2 দেওয়া আছে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস, এটা হবে আমাদের 300 ক্যালভিন। আর আমাদের এখানে কী বলা আছে, তাপ উৎস থেকে 6000 জুল তাপ গ্রহণ করে। তাহলে যেই তাপটা গ্রহণ করে সেটা ছিল আমাদের Q1। তাহলে এখানে Q1 এর মান 6000 জুল। আমাদের Q2 কত এটা আমরা জানি না। আমাদের বলছে যে অবশিষ্ট তাপ যদি সে তাপগ্রাহকে বর্জন করে তাহলে তাপগ্রাহকে বর্জিত তাপের মান নির্ণয় করো। তাহলে খুব সিম্পল জিনিস, আমাদের কাছে কী চাইছে দেখি একটু। আমরা যদি এটা সলিউশন করার চেষ্টা করি আমাদের বের করতে হবে কি Q2। তাহলে দেখো আমরা একটা সম্পর্ক দেখছিলাম যে we know Q1 by T1 সমান Q2 by T2। তোমাকে বের করতে হবে Q2। তাহলে তুমি এখান থেকে খুব সিম্পলি বের করে ফেলতে পারো। তাহলে Q2 সমান কী লিখতে পারবো, Q1 T1 ইন্টু এটির পাশে গেলে গুণ হয়ে যাবে T2। তাহলে যদি আমরা মান বসাই দিই Q1 6000, T1 600, T2 300, তাহলে যদি আমরা এটা কাটাকাটি করি 2, এটা দুইটাকে কাটলে 3, তাহলে 3000 জুল। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কিন্তু কি এর মান পেয়ে গেলাম 3000 জুল। তাহলে এইখানে সে তাপগ্রাহকে যে পরিমাণ তাপ বর্জন করবে তার মানটা আসবে কত আমাদের 3000 জুল। তাহলে খুব সিম্পল কিন্তু অঙ্ক, জাস্ট সূত্রটা কি Q1 by T1 সমান Q2 by T2। যদি এই সম্পর্কটা আমরা ব্যবহার করি তাহলে এখান থেকে আমরা সে তাপগ্রাহকে কী পরিমাণ তাপ বর্জন করছে সেটা খুব ইজিলি বের করে ফেলতে পারি। তাহলে এই অঙ্কে আমাদের অ্যান্সার আসবে কত, 3000 জুল। তাহলে পরবর্তী অঙ্কটা একটু দেখি। এইখান থেকে প্রদত্ত ইঞ্জিনের দক্ষতা যদি দ্বিগুণ করতে হয় তাহলে এর প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের কি কি করতে হবে। আমরা এটা ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করে দেখবো এটা কিভাবে করতে হয়। তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটা করে ফেলি। তাহলে এখানে আমাকে আগে দক্ষতাটা কত সেটা বের করতে হবে, তারপরে তো দ্বিগুণ করব। তাহলে আমরা লিখি প্রথম ক্ষেত্রে, দেখো আমরা জানি এটা সমান 1 মাইনাস T2 by T1 ইন্টু 100%। আমরা আর এখানে শতকরা প্রকাশ করলাম না, কারণ শতকরা প্রকাশ করলে আমাদের আবার এখান থেকে ব্যাক আসতে হবে। তো আমরা ম্যাথমেটিক্যাল সলিউশন যেহেতু করতেছি সেই জন্য শতকরায় গেলাম না। আমরা এখানে T1 এর মানও জানি, T2 এর মানও জানি। এটাকে যদি আমরা একটু ব্যবহার করি তাহলে আমরা কী পাই দেখি, 1 মাইনাস T2 কত 300, T1 কত 600। তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেশন করো মান পাবো কত, হাফ। তাহলে হাফ যদি আবার বিয়োগ করি তাহলে আমরা আলটিমেটলি এখান থেকে মান পাবো হাফ, মানে 0.5। তো এখন তোমাকে বলা হচ্ছে যে দক্ষতা দ্বিগুণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ। ঠিক আছে, আমরা দক্ষতা যদি দ্বিগুণ করি তাহলে আমরা কি লিখব, দক্ষতা দ্বিগুণ করা হলে এটা 2 সমান এটা 1 ইন্টু 2, তার মানে 0.5 ইন্টু 2, তার মানে কত পেলাম আমরা 1। তার দক্ষতা এখন কত 1। তাহলে এখন দেখি আমার কি পদক্ষেপ গ্রহণ করতে হয়। তাহলে এগেইন, বা তোমরা এটা প্রথম ক্ষেত্রে লিখলে এখানে লিখতে পারো দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে আমরা লিখতে পারি এটা 2 সমান 1 মাইনাস T2 by T1। তাহলে এটা 2 এর মান তুমি জানো অলরেডি 1, এখানে আছে 1, এখানে আছে T2 by T1। তাহলে যদি এটা একটু ক্যালকুলেশন করো দেখো এখানে আসবে T2 by T1, এখানে আসবে 1 মাইনাস 1, মানে এখান থেকে আমরা পাবো 0। তাহলে দেখো এখানে আমাদের দুটো ডিসিশন চলে আসে।
আমরা লিখতে পারি T2 সমান 0 অথবা T1 সমান T2/0। এই যে কোনো কিছুকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি এটা দ্বারা কি বোঝায়? ইনফিনিটি। তাহলে দেখো আমি একটা ডিসিশন দিচ্ছি, এই যে T2 এটা 0 হইতে হবে অথবা T1 ইনফিনিটি হইতে হবে। তাহলে T2টা কী ছিল? তাপগ্রাহকের তাপমাত্রা। T1টা কী ছিল? তাপ উৎসের তাপমাত্রা। তার মানে আমরা যদি ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করতে চাই তাহলে আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা 0 ডিগ্রি হইতে হবে অথবা তাপ উৎসের তাপমাত্রা অসীম হইতে হবে। তো আমরা আসলে অসীম পরিমাণ তাপশক্তি তাকে সরবরাহ করতে পারবো না, আর যে তাপগ্রাহক তার তাপমাত্রা কখনো শূন্য হতে পারবে না, কারণ সে যদি তাপ গ্রহণ নাই করে তাহলে আমাদের কার্নো ইঞ্জিন হবেই না, সে কাজ করতে পারবেই না। কার্নো ইঞ্জিনের 3টা অংশ, সোর্স, সিস্টেম, সিঙ্ক। তাহলে সিঙ্কের তাপমাত্রা কখনো 0 হইতে পারবে না, উৎসের তাপমাত্রা কখনো ইনফিনিটি হইতে পারবে না। তার মানে আমরা বলতে পারবো যে প্রদত্ত ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করতে হইলে আমাকে সোর্সের তাপমাত্রা অসীম করে দিতে হবে অথবা তাপগ্রাহকের তাপমাত্রা 0 করে দিতে হবে, যেটা কখনোই সম্ভব না। সুতরাং ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করা সম্ভব না। আশা করি এই অঙ্কটা তোমাদের ক্লিয়ার। তাহলে আমরা আমাদের পরবর্তী ম্যাথটা একটু দেখে নিতে যাচ্ছি। তাহলে এখন আমরা দেখে নিচ্ছি আমাদের আজকের দ্বিতীয় ম্যাথ। একটু প্রশ্নটা পরে দেখি কি বলতেছে। একটা কার্নো ইঞ্জিন যখন 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপগ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা 60% থেকে 80% করতে হলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে? অর্থাৎ একটা কার্নো ইঞ্জিন যার তাপগ্রাহকের তাপমাত্রা বলা আছে 37 ডিগ্রি সেলসিয়াস, বলা হচ্ছে এর যে কর্মদক্ষতা সেটা যদি 60% থেকে বাড়াইয়া 80% করতে চাই সেক্ষেত্রে উৎসের তাপমাত্রা কীরকম পরিবর্তন করতে হবে। তো আমরা সলিউশনে যাওয়ার আগে আমরা একটু ডাটাগুলো যদি একটু লিখে রাখি যে গিভেন কী কী দেওয়া আছে। দেখো আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা কিন্তু দেওয়া আছে T2। তাপগ্রাহককে আমরা T2 দ্বারা প্রকাশ করি, এত তাপমাত্রা তাপগ্রাহক, তো এটা বলা আছে 37। তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস সমান 310 ক্যালভিন, জাস্ট 273 যোগ করে দেবে। তারপরে বলা হচ্ছে এর কর্মদক্ষতা 60% থেকে 80% করা হয়েছে। তাহলে আমার এখানে দক্ষতা কয়টা? 2টা। এটা 1 একবার বলা আছে 60% বা আমরা লিখতে পারি 0.6, আর একবার বলা আছে এটা 2 যেটা হচ্ছে 80%, এটাকে আমরা লিখতে পারি 0.8। তো এখন আমার কাজ হচ্ছে এদের উৎসের তাপমাত্রার পার্থক্য, উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে, মানে পরিবর্তনটা বের করতে হবে। তাহলে দেখো আমরা সলিউশনটা আসলে কিভাবে করব। আমরা যদি সলিউশনে আসি তাহলে ফার্স্টে আমাদের T2 দেওয়া আছে, এটা 1 দেওয়া আছে, এখান থেকে আমরা T1টা বের করব। আমরা লিখি প্রথম ক্ষেত্রে, তাহলে আমরা লিখতে পারবো যে প্রথম ক্ষেত্রে এটা 1 সমান 1 মাইনাস T2/T1। তাহলে আমরা এটা 1 এর মান কত জানি? 0.6 সমান এখানে 1 মাইনাস T2 এর মান আমরা কত জানি? 310 ডিভাইড বাই T1। তাহলে T1টা এখান থেকে আমরা আগে বের করে ফেলি। তাহলে আমরা দেখি এটা যদি এই পাশে নিয়ে আসি আমরা পাবো 310/T1 সমান 1 মাইনাস 0.6। তো আসলে এখান থেকে পাবো আমরা 0.4। যদি এটা আর গুণ করি তাহলে আমাদের আলটিমেটলি আসবে T1 সমান 310/0.4। তাহলে আমরা দেখি যে এই ডাটাটা আসলে কত আসতে পারে। 310/0.4 তাহলে 775। তাহলে আমরা এখান থেকে মানটা পেয়ে গেলাম 775 ক্যালভিন। তাহলে এটা হচ্ছে যখন তার কর্মদক্ষতা 60% বা 0.6 তখন আমাদের উৎসের তাপমাত্রা। তাহলে আমরা দেখি পরবর্তী ক্ষেত্রে আমাদের তাপমাত্রা কত আসে। তাহলে আমরা লিখি দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ইটা 2 সমান সেম সূত্র 1 মাইনাস T2/T1। তাহলে এখন ইটা 2 এর মান কত? 80%, তার মানে হচ্ছে 0.8। 1 মাইনাস T2 এর মান আমাদের আগে যা ছিল তাই, T2 এর মানের কোনো পরিবর্তন হবে না, জাস্ট T1। তাহলে এটাকে আমরা লিখতে পারি 310/T1 সমান 1 মাইনাস 0.8। তাহলে আলটিমেটলি এখান থেকে পাবো আমরা 0.2। যদি সেমভাবে আমরা একটু আর্গুন করি তাহলে আমরা পাবো T1 সমান 310/0.2। তাহলে আমরা দেখি এই মানটা কত আসে। 310/0.2 1550। তাহলে এখানে আমরা মান পাবো 1550 ক্যালভিন। তাহলে দেখো আমাদের যখন কর্মদক্ষতা 60% তখন উৎসের তাপমাত্রা হতে হবে 775 ক্যালভিন। যখন আমাদের কর্মদক্ষতা 80% তখন উৎসের তাপমাত্রা হতে হবে 1550 ক্যালভিন। তাহলে আমার কাছে চাইছে
যদি 60 থেকে 80 করতে চাই তাপমাত্রা কত বাড়াতে হবে, তাহলে বাড়িতে হচ্ছে এটা তো বোঝা যাচ্ছে 700 থেকে 1500 হয়ে গেছে, তার মানে বাড়ছে। তাহলে কত বাড়াইতে হবে আমরা যদি এটা বের করি, অতএব তাপমাত্রা বাড়াতে হবে। অতএব তাপমাত্রা বাড়াতে হবে কতটুকু, আমরা ডেল্টা টিও লিখতে পারি এখানে, তোমরা চাইলে ডেল্টা টি লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। তাহলে এই মানটা আমরা কত পাবো, 1550 বিয়োগ 775। তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা মানটা পাই যাব। দেখি 1550 বিয়োগ 775, তাহলে 775, তাহলে মান পাই যাব 775 কেলভিন। এটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। অর্থাৎ আমাদের যে কারণটা দেওয়া আছে, যার তাপগ্রাহকের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, এর কর্মদক্ষতা যদি আমরা 60% থেকে বাড়াইয়া 80% করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমাকে তার যে উৎসের তাপমাত্রা সেটা বাড়াতে হবে 775 কেলভিন। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখতেছি, এই ম্যাথটা বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষায় ফেস করা হয়েছে, অর্থাৎ এটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে এবং এই ক্যাটাগরি একাধিক অঙ্ক কয়েকবার আসছে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা বা এই অঙ্কটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা। যদি কোনো জায়গায় সমস্যা ফেস করো অবশ্যই আমাকে জানিয়ে দেবে। তাহলে যদি এইটা ক্লিয়ার মতো বুঝে থাকো, চলো আমরা আমাদের আজকের দিনের তৃতীয় ম্যাথটা একটু করে ফেলি। তাহলে আমরা এখন দেখে নিচ্ছি আমাদের আজকের দিনের তৃতীয় ম্যাথটি। দেখি ম্যাথটা কি বলতেছে একটু পরে দেখি। একটা প্রত্যাগামী ইঞ্জিন এর অন্তর্গামী তাপের 1/6 অংশ কাজে রূপান্তর করে। এর নিম্ন তাপমাত্রাকে আরও 62 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে এর দক্ষতা দ্বিগুণ হয়। তাহলে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রা নির্ণয় করো, অর্থাৎ আমাদের যে দুইটা তাপমাত্রা T1 এবং T2, আমাদের এখানে দুইটা তাপমাত্রা নির্ণয় করতে বলছে, অর্থাৎ T1 কত T2 কত দুইটাই বের করে দেখাইতে হবে। তবে এইখানে আমাদের এই যে এই কথাটা যে তাপের 1/6 অংশ কাজে রূপান্তর করে, এই জিনিসটা আসলে কী বোঝাচ্ছে এটা যদি একটু বোঝার চেষ্টা করি। তো আমরা দেখছিলাম যে আমাদের যে কর্মদক্ষতা এটাকে আমরা কি বলছিলাম, কৃতকাজ বাই ইনপুট, মনে পড়ে কিনা দেখো। আমরা যখন সূত্রটা বের করি সেক্ষেত্রে আমরা বলছিলাম যে এটা হচ্ছে আউটপুট বাই ইনপুট, এবং কারেন্ট ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের আউটপুট হচ্ছে W, ইনপুট হচ্ছে Q1। তাহলে এইখানে বলা হচ্ছে যে একটা প্রত্যাগামী ইঞ্জিন এর অন্তর্গামী তাপের 1/6 অংশ কাজ করে। তাহলে এখানে কাজের মান বলা আছে 1/6 অংশ। তাহলে কতটুকু দেওয়া হয়েছে 1/6 অংশ মানে কি, আমরা যদি কোনো একটা কাজকে ভগ্নাংশ আকারে রূপান্তর করি তাহলে তার মূল কাজটাকে আমরা কি ধরি, 1 অংশ ধরি। তাহলে এইখানে আমাদের Q1 হচ্ছে 1, অর্থাৎ আলটিমেটলি এটাকে ক্যালকুলেশন করে আমরা পাবো কত 1/6, যার মানটা ইটা এর মান। অর্থাৎ আলটিমেটলি এখানে আমাকে কতটুকু কাজ করে সেটা দ্বারা ইটার মানটা ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যে বলতেছে একটা প্রত্যাগামী ইঞ্জিন এর অন্তর্গামী তাপের 1/6 অংশ কাজে রূপান্তর করে, এটা দ্বারা বোঝাচ্ছে যে এর কর্মদক্ষতা হচ্ছে 1/6। তাহলে আমরা এই ডাটাটা বুঝতে পারলাম, এটা আমরা একটু সাইডে লিখে রাখি, এটা আমি একটু আগে বুঝিয়ে রাখলাম। তাহলে আমরা গিভেন ডাটা যদি লিখি আমরা লিখতে পারবো আমাদের এখানে ইটা 1 এর মান 1/6। আর পরবর্তীতে আবার দেখো এখানে বলা আছে যে এই নিম্ন তাপমাত্রাকে আর 62 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে দক্ষতা দ্বিগুণ হবে। তাহলে আমি যদি এখানে একটু লিখি, ফার্স্ট ক্ষেত্রে T1 কত জানি না, T2 কত এটাও জানি না, আমাদের এই দুইটাই বের করতে হবে। আচ্ছা, এখানে আমি একটু ডট দিয়ে আমরা সেকেন্ড ধাপে চলে গেলাম। সেকেন্ড ধাপে আমাদের ইটা 2 কত দ্বিগুণ করতে হবে, তার মানে 2 ইন্টু ইটা 1, তাহলে 2 ইন্টু 1/6, তার মানে আমরা এখান থেকে ইটা 2 এর মান পাই যাবো কিন্তু 1/3। আর এইখানে আমাদের বলা হচ্ছে কি যে নিম্ন তাপমাত্রাকে 62 ডিগ্রি কমাইতে হবে। তাহলে নিম্ন তাপমাত্রা আমাদের কোনটা ছিল, আমরা যদি নিম্ন তাপমাত্রা দেখি যে T2, তাহলে এইখানে আমাদের যে নিম্ন তাপমাত্রা এটাকে যদি আমরা T2 বলি তাহলে T2টা আসবে আসলে T2 প্রাইম বলতে পারি। তাহলে T2 প্রাইম আসবে আমাদের T2 মাইনাস 62। দেখো T2 প্রাইম আসলে কি আসবে, T2 মাইনাস 62, কারণ বলা হচ্ছে তার তাপমাত্রা আগে যা ছিল সেখান থেকে আরও 62 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করতে হবে। আচ্ছা, এইখানে আরও একটা তোমাদের ঝামেলা পাকাইতে পারো, সেটা হচ্ছে এখানে বলা আছে ভাই 62 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে। তাহলে আমরা তো সাধারণত এই ম্যাথগুলো যখন করি তখন এই টি এর মান আমরা ব্যবহার করি ক্যালভিনে। তাহলে এইখানে আমরা T2 মাইনাস 62 ব্যবহার করতে পারবো, বা ব্যবহার করলে এটা কোন এককে ব্যবহার করছি, আসলে আমরা এটা কিন্তু ব্যবহার করছি ক্যালভিনে, এবং এই প্রত্যেকটা আসলে ক্যালভিনেই দেওয়া আছে যে ক্যালভিনে মানগুলো কত। তাহলে এগুলো দেওয়া আছে কিসে, ক্যালভিনে। কিভাবে দেখো, আমরা যখন তাপমাত্রা এবং থার্মোমিটার পড়ছিলাম সেই জায়গায় দেখছিলাম যে তাপমাত্রার পার্থক্য যদি বলা থাকে, সেটা সেলসিয়াস স্কেল হোক, রোমার স্কেল হোক, র্যাঙ্কিন স্কেল হোক, পার্থক্য কিন্তু সবার জন্য সমান। জাস্ট এন এক্সাম্পল হিসেবে তোমাকে যদি আমি বলি, সাপোজ সেলসিয়াসের কোনো একটা মান হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, তাইলে ক্যালভিনে এই মানটা কত বসবে আমাদের
জাস্ট 283। তাহলে এখন আমরা এইখানে তাপমাত্রা 10 ডিগ্রি বাড়াই দিলাম, তাহলে তার তাপমাত্রা কত আসলো 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা আমি এখানেও 10 ডিগ্রি বাড়াই দিলাম, 10 কেলভিন আর কি যেটা বলে। তাহলে এখানে তাপমাত্রা কত আসবে? আচ্ছা, এটাকে আমি রূপান্তর না করে আমি এটাকে দেখি যে 20 ডিগ্রিকে তো আমরা এখন আবার রূপান্তর করবো ক্যালভিনে। তাহলে যদি 20কে ক্যালভিনে রূপান্তর করি 273 যোগ করব, তাহলে সেক্ষেত্রে ক্যালভিনের মানটা কত আসবে 293। তাহলে তোমরা দেখো তো এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কত 10 না? কিন্তু এটাও তো একক ক্যালভিন, এটারও একক ক্যালভিন, তাহলে এখানে পার্থক্য কত 10 ক্যালভিন। এখানে আমরা কত বাড়াইছি 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইখানে আমাদের যতটুকু পার্থক্য আছে এখানে কিন্তু ততটুকুই পার্থক্য আছে। অর্থাৎ তোমাকে যদি কখনো তাপমাত্রার পার্থক্য নিয়ে কাজ করতে হয়, সেটা সেলসিয়াস স্কেল হোক, রোমার হোক, ফারেনহাইট হোক, কেলভিন হোক, পার্থক্য সবসময় কি থাকবে সেম। তাহলে এখানে আমরা পার্থক্য নিয়ে যদি কাজ করি আমাদের আসলে খুব একটা সমস্যা হবে না সেলসিয়াস আর ফারেনহাইটের ক্ষেত্রে, সেলসিয়াস এবং কেলভিনের ক্ষেত্রে। ফারেনহাইট অথবা রোমারে হওয়ার একটু হয়তো চেঞ্জ হয়। তাহলে এইখানে আমরা পার্থক্যটা কিন্তু আলটিমেটলি একদম সেম পাবো। তাহলে আমরা এখান থেকে একটু পার্থক্যটা বের করে রাখলাম, বা এইটা যারা আমরা এই মানটা একটু আইডেন্টিফাই করে দেখলাম যে কীভাবে আসতে পারে। তাহলে এখন যদি আমরা করি, দেখো আমরা সলিউশনে যদি চলে যাই, আমরা সলিউশনে কি লিখতে পারি? আমাদের বলা হচ্ছে যে প্রত্যাগামী ইঞ্জিনের অন্তর্গামী তাপের 1/6 অংশ যদি কাজে রূপান্তর করে এর নিম্ন তাপমাত্রাকে আরও 62 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করা হলে এর দক্ষতা দ্বিগুণ হয়, তাহলে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রা কত? তাহলে আমরা প্রথম ক্ষেত্রে যদি করি, যে প্রথম ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এটা 1 সমান 1 মাইনাস T2/T1। তাহলে এটা 1 এর মান আমাদের এখানে বলা আছে 1/6, 1 মাইনাস T2 এর মানও আমরা জানি না, T1 এর মানও আমরা জানি না। তাহলে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে T2/T1 সমান 1 মাইনাস 1/6। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা মান পাবো 5/6। তো তুমি চাইলে এখান থেকে T2 এর মানটা বের করে রাখতে পারো, লিখতে পারো T2 সমান 5T1/6। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখতে পারি। এখন আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে যাই, দেখো তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমাদের ফর্মুলা কি এটা 2 সমান 1 মাইনাস T2/T1। যেহেতু আমরা একটু আলাদা করছি এটাকে আমরা প্রাইম দিতে পারি। তাহলে আমাদের এটা 2 এর মান কিন্তু বলা আছে 1/3, এখানে 1 মাইনাস, এখন এই T2 প্রাইম মানে কত T2 মাইনাস 62, আর T1 তো আমাদের আগে যা ছিল তাই, এখানে তো কোনো রূপান্তর নাই। এখন এটাকে যদি আমরা একটু রূপান্তর করি, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে লিখতে পারবো T2 মাইনাস 62 ডিভাইড বাই T1, আর এখানে 1 মাইনাস 1/3, আলটিমেটলি এখান থেকে পাবো আমরা 2/3। তাহলে এই যে T2 এর মান কিন্তু আমি অলরেডি বের করে রাখছি। এই T2 এর মান আমি 1 নং থেকে যদি এখন এই সমীকরণে বসাই দেই তাহলে দেখো আমরা খুব ইজিলি সমাধানটা করে ফেলতে পারি। তাহলে আমরা T2 এর মান বসাচ্ছি 5T1 ডিভাইড বাই 6 মাইনাস 62 ডিভাইড বাই T1 সমান 2/3। এখন জাস্ট এটাকে একটু সিম্পল ক্যালকুলেশন করতে হবে। আমরা যদি এটাকে একটু লসাগু করি, এখানে আসবে 5T1 মাইনাস, যদি আমরা 6 দ্বারা এটাকে গুণ করি, 6 দুগুণে 12, 12 2, হাতে আছে কত 1, 6 6 36, এটাকে 37। তাহলে এই আসলো মান, এই আছে T1, এটা যদি আমরা একটু উল্টাই দিই তাহলে আসবে 6T1। তোমরা একটু এটা করে দেখিও, এটাই আসবে। আর এখানে আছে আমাদের 2/3। তাহলে আমি এখন এই পাশে ডাটাটা একটু মিশিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের আর একটু জায়গা লাগবে। তাহলে এখান থেকে আমরা পাইলাম, যেটা পাইছি এটাকে জাস্ট একটু আর্গুন করে দিচ্ছি। দেখো এর সাথে 2 চলে আসবে, এখানে 3 চলে আসবে। তাহলে এইখান থেকে যদি আমরা করি 3 5 15, অর্থাৎ 15T1 মাইনাস 372কে যদি 3 দ্বারা গুণ করি, 3 দুগুণে 6, 3 7 21, 1 হাতে আছে 2, 3 3 9, 10 11, তাহলে এত, আর এই পাশে আসবে 6 দুগুণে 12, তাহলে 12T1। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা পেয়ে যাব 3T1 সমান 1116, বা T1 সমান 1116 ডিভাইড বাই 3। তাহলে এখান থেকে আমরা T1 এর মান পাই যাব 1116 ডিভাইড বাই 3, অর্থাৎ 372 কেলভিন। তাহলে দেখো আমরা T1 এর মান কিন্তু বের করে ফেলছি। তাহলে আমাদের T1 এর মান কত 372 কেলভিন। তাহলে T2 এর মান তো তুমি ইজিলি 1 নং থেকে বের করে ফেলতে পারো, জাস্ট এখানে। অতএব T2 সমান 5/6 ইন্টু 372। তাহলে আমরা 372
এটাকে 5 দ্বারা গুণ করব, 6 দ্বারা ভাগ করব, তাহলে গুণ 5 ভাগ 6 যদি করি আমরা পাবো 310। তাহলে আমরা মানটা বের করে দেখতে পারি 310 কেলভিন। অথবা তুমি এই যে তাপমাত্রার পার্থক্য কত ছিল 62 না, একটু করে দেখতে পারো যে এটা আর এটার মধ্যে তাপমাত্রার পার্থক্য কত 62। তাহলে একটু খেয়াল করে দেখো যে তোমরা আসলে এই ম্যাথটা একটু বুঝতে পারছো কিনা। এখানে আমাকে কি বলছিল যে একটা প্রত্যগামী ইঞ্জিনের অন্তর্গামী তাপের 1/6 অংশ যদি কাজে রূপান্তর করে, এর নিম্ন তাপমাত্রাকে আবার যদি 62 ডিগ্রি কমানো হয় তাহলে দক্ষতা দ্বিগুণ হয়। এর উচ্চ তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রা কত? তাহলে ফার্স্টে আমরা কোনটাই জানি না, T1 কত T2 কত, আমরা সব ধরে নিয়েছি। তাহলে সেক্ষেত্রে এটা সমান 1 - T2/T1, এখান থেকে আমরা জাস্ট T2 এর মানটা একটু বের করে রাখছি। তারপরে আমাদের বলা হচ্ছে যে যদি তাপমাত্রা 62 ডিগ্রি কমানো হয় তাহলে দক্ষতা দ্বিগুণ হয়, আর দক্ষতা দ্বিগুণ হলে 1/6 এর দ্বিগুণ মানে 1/3। তাহলে এইটাকে যদি আমরা একটু মান বসাই দিই T2 এর জায়গায় T2 - 62, তাহলে এইটাকে ক্যালকুলেশন করে আমরা এই পর্যন্ত আসতে পারি। এখানে আসার পর T2 এর মান আমরা যেটা বের করে রাখছি এটা এখানে যদি বসে জাস্ট একটু সিম্পল ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের এখান থেকে T1 এর মান চলে আসবে 372। আর এই মানটা আমরা যদি আবার এইখানে বসাই দিই তাহলে এখান থেকে আমরা T2 এর মানটাও পেয়ে যাব। তাহলে আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো। যদি এই ম্যাথটা সবাই বুঝে থাকো তাহলে আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। সেই ম্যাথটা হচ্ছে আমাদের আজকের দিনের লাস্ট ম্যাথ, অর্থাৎ আমরা আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র শেষ করে ফেলতে পারবো এই ম্যাথটার মাধ্যমে। তাহলে চলো দেখে ফেলি সেই অঙ্কটা। তাহলে আমরা এখন দেখে নিচ্ছি আমাদের আজকের দিনের চতুর্থ ম্যাথ। দেখি আমাদের চতুর্থ ম্যাথটা কী বলতেছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত হবে? বরফ গলনের সুপ্ত তাপ 3,36,000 জুল পার কেজি এবং পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। তো আমরা আগে গিভেন ডেটাটা একটু লিখি যে আগে কী কী দেয়া আছে। বলা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বরফকে, আচ্ছা আমরা যদি আগে একটু স্টেট বাই স্টেট অ্যানালাইসিস করার চেষ্টা করি, দেখি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আইস, 5 কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, তাহলে আমাদের এখানে আসবে 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার। তো আমাদের যে স্টেটটা আছে আমরা কি সরাসরি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে যেতে পারবো? আমাদের আগে 0 ডিগ্রি বরফটাকে গলাইতে হবে। তাহলে আমরা মাঝখানে একটা স্টেট পাবো যেটাকে বলতে পারি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটার। তাহলে আমাদের জাস্ট প্রথম পর্যায়ে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রির পানি হবে, তারপরের অধ্যায়ে বা পরের ধাপে 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি পানিতে রূপান্তর হবে। তাহলে এই প্রসেসের মাধ্যমেই আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তাহলে এখানে আমাদের প্রসেস আসতেছে 2টা, তাহলে আমাদের এন্ট্রপির পরিবর্তন আসবে 2টা। আমরা ধরে নিলাম এটা আমাদের DS1, এটা আমাদের DS2 এন্ট্রপির পরিবর্তনটা। এখন দেখি আমাদের আসলে কি কি ডাটা দেওয়া আছে। তাহলে আমরা লিখে ফেলি গিভেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বরফ, অর্থাৎ আমরা যদি বরফের মানটা বের করি M, এটা বলা আছে 5 কেজি। আচ্ছা এখানে একটা তাপমাত্রা দেওয়া আছে, এই তাপমাত্রাটা কত? 0 ডিগ্রি। তাহলে এটাকে আমরা বলতে পারি T1 যেহেতু প্রথম তাপমাত্রা। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। 100 ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত করতে হবে, তাহলে আমাদের পরিবর্তিত যে তাপমাত্রা T2 এটা আসবে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন। বলছে করতে এন্ট্রপির পরিবর্তন কত হবে? বরফ গলনের সুপ্ত তাপ, তাহলে সুপ্ত তাপকে আমরা বলছিলাম যে LF দ্বারা প্রকাশ করতে পারি বা L দ্বারা প্রকাশ করছিলাম। এখানে মানটা দেওয়া আছে 3,36,000 জুল পার কেজি। আর ফাইনালি বলা আছে পানির আপেক্ষিক তাপ 4200, তাহলে আপেক্ষিক তাপকে আমরা S দ্বারা প্রকাশ করি। S এর মান বলা আছে 4200 জুল পার কেজি পার কেলভিন। তাহলে এখন আমরা যদি একটু সলিউশনে যাই, একটু খেয়াল করো, ম্যাথটা খুবই ইজিলি করে ফেলতে পারবো আমরা, একদম সিম্পল ম্যাথ। তো আমরা দেখো এন্ট্রপি যখন আলোচনা করছিলাম তখন বলছিলাম যে এন্ট্রপির পরিবর্তন আসলে দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন ঘটলে একভাবে এন্ট্রপির পরিবর্তন বের করতে হয়, আর তাপমাত্রার পরিবর্তন না ঘটলে আরেকভাবে এন্ট্রপির পরিবর্তন বের করতে হয়। তো আমরা অঙ্কটাকে অ্যানালিসিস করার যে ক্ষেত্রে আমরা একটু চিত্রটা এঁকে নিছি যাতে আমাদের একটু সুবিধা হয়। তাহলে এই যে DS1 এখানে যদি একটু খেয়াল করে দেখো 0 ডিগ্রির আইস, 0 ডিগ্রির ওয়াটার, তাহলে জাস্ট তার কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে কি আমাদের তাপমাত্রার কোনো পার্থক্য আছে? এখানে আমাদের তাপমাত্রার কোনো পার্থক্য নাই বা তাপমাত্রার কোনো পরিবর্তন নাই। তাহলে এইখানে আমাদের এই যে বরফ অর্থাৎ কঠিন বস্তু যেটা ছিল এটাকে আমরা পানি অর্থাৎ তরলে রূপান্তর করার জন্য যে তাপটা দেই সেটাকে বলা হয় লিটেন্ট হিট, মানে সুপ্ত তাপ, ল্যাটেন্ট হিট।
তো সেই সুপ্ত তাপের সাপেক্ষে আমরা দেখছিলাম যদি তাপমাত্রা পরিবর্তন না ঘটে সেক্ষেত্রে আমরা এন্ট্রপির মানটা কীভাবে বের করি, mL/T। এবং এই জায়গায় অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে আসছে, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন ঘটছে, তাপমাত্রা পরিবর্তন ঘটলে আমরা এন্ট্রপির মান কীভাবে বের করতে পারি সেটাও আমরা আইডেন্টিফাই করে দেখছিলাম, ms ln T2/T1। তাহলে দেখো আমরা এখন কি সহজে অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে সিস্টেমের মোট এন্ট্রপি, সিস্টেম এর মোট এন্ট্রপির পরিবর্তন, সিস্টেমের মোট এন্ট্রপির পরিবর্তন আমরা ধরে নিলাম ds। তাহলে ds আমাদের দুইটা ধাপে আসতেছে, একটা হচ্ছে ds1, একটা আসতেছে ds2। তোমাদের যদি এরকম আরও কয়েকটা ধাপ থাকে তাহলে লিখে দিবা প্লাস ds3, ds4, ds5, ds6 যতগুলো লাগে। তাহলে আমরা ধরে নিলাম আমাদের এখানে মোট এন্ট্রপির মান হচ্ছে ds। প্রথম ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন ds1, দ্বিতীয় ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন ds2। তাহলে যদি এই দুইটাকে আমরা যোগ করে দিই তাহলে আমরা কিন্তু মোট এন্ট্রপির পরিবর্তন পেয়ে যাব। তাহলে এখন আমি যেটা বলতেছিলাম একটু খেয়াল করো, এই যে ds1 এখানে আমাদের তাপমাত্রার পার্থক্য নাই, তাহলে আমরা এটা কীভাবে বের করি, mL/T, তারপর প্লাসের জায়গায় প্লাস, এইখানে আমাদের যে ds2 তাপমাত্রার পার্থক্য আছে, আর যদি তাপমাত্রার পার্থক্য থাকে সেক্ষেত্রে আমরা এন্ট্রপি বের করি কীভাবে, ms ln T2/T1। এখন জাস্ট আমরা মান বসাই দেব। এখানে দেখো আমরা T1 এবং T2 পরিচয় দিয়েছিলাম, এটা আদি তাপমাত্রা, এটা পরিবর্তিত তাপমাত্রা। তাহলে আমাদের এখন এই স্টেপের ক্ষেত্রে সে 0 থেকে 100 যাচ্ছে, তাহলে 0 হচ্ছে তার আদি তাপমাত্রা, মানে এটা হচ্ছে আমাদের T1, এটা তার পরিবর্তিত তাপমাত্রা, এটা হচ্ছে T2। এই যে আমরা লিখছি T1 0, T2 100। তাহলে আমরা এখন প্রত্যেকটা মানে আমাদের জানা আছে, যদি জাস্ট একটু বসাই দেই আমাদের অঙ্ক হয়ে গেল। দেখো কত সহজে অঙ্কটা করে ফেলা যায়। m এর মান বলা আছে 5, LF এর মান বলা আছে 3,36,000, T এইখানে যে T একটু খেয়াল করো, এটা জাস্ট T, এখানে কিন্তু T1 T2 কিছু দিয়ে নেই। তাহলে এই যে এখানে Tটা কত, দেখো এইখানেও 0 ডিগ্রি, এইখানেও 0 ডিগ্রি, এখানে কি আমাদের তাপমাত্রার কোনো পার্থক্য আছে? আলটিমেটলি এখানে কিন্তু আমাদের তাপমাত্রার পরিবর্তন নাই বিধায় আমরা mL/T ব্যবহার করছি। তাহলে এখানে ফিক্সড তাপমাত্রা সেটা হচ্ছে 0, আর এই 0 তাপমাত্রাটাকে আমরা কনভার্ট করলে পাবো 273। তাহলে এখানে আসবে 273 প্লাস ms, m এর মান আমরা আছে 5, s বলা আছে 4200, আর এই যে এখানে আমরা ব্যবহার করবো ln T2/T1। তাহলে এই হচ্ছে আমাদের ln T2 এর মান কত 373, T1 এর মান কত 273। এটাকে তোমরা যদি একটু ক্যালকুলেটরে বসাই দিতে পারো তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। চলো আমরা একটু দেখি, জাস্ট দেখো এইটা টোটালটা আমি একবারই ক্যালকুলেটরে বসাই দিতে পারি। এই যে এইখানে যেটা আছে এটা আমাদের এখানে দেখো একটা লন ফাংশন আছে, এই যে এটা হচ্ছে লন ফাংশন। তাহলে লগারিদমের বিপরীত যেটা অর্থাৎ ই বেস লগারিদমের যে বিপরীত ফাংশন সেটা হচ্ছে আমাদের লন। আমি যদি একটু মানগুলো বসাই দিই, আমি একটু ভেঙে ভেঙে করতেছি তোমাদের সুবিধার জন্য। তাহলে 5 × 3,36,000, এটাকে আমরা ভাগ করব 273 দিয়ে। তাহলে আমরা মানটা পাবো, আমি একটু লিখে দিচ্ছি, এখানে মান পাবো তোমরা 6153.85 প্লাস আমরা যদি এই অংশটাকে একটু করি আমরা দেখি কত আসে, 373 ভাগ 273, এটাকে আমরা লন দিয়ে মানটা বের করে দেখি কত আসে, তারপরে গুণ 5 গুণ 4200। তাহলে এইখান থেকে আমরা মানটা পাবো 6554.24। তাহলে এই দুটাকে এখন আমরা জাস্ট একটু যোগ করে দিই, প্লাস 6153.85। তাহলে আমাদের মান চলে আসবে 12,708.1। তাহলে এটা যেহেতু আমাদের এন্ট্রপির পরিবর্তন, তাহলে আমরা পেয়ে গেলাম 12,708.1। তাহলে এন্ট্রপির যে একক এটা কি, জুল পার কেলভিন। তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই এই অঙ্কটা করে ফেলতে পারলাম। তাহলে আশা করি এই ম্যাথটা তোমরা একটু ইজিলি সবাই বুঝতে পারছো। এখানে আমি কি করছি, জাস্ট সিস্টেমের যে এন্ট্রপির পরিবর্তন সেটা আমাকে বের করতে বলছে, আমরা সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন বের করছি। তবে ফার্স্টে আমাকে প্রশ্নটা একটু বুঝতে হবে, আমাদের ধাপগুলো একটু অ্যানালিসিস করে নিতে হবে। যদি ধাপগুলো তুমি অ্যানালিসিস করে ফেলতে পারো, যদি এই ফিগারটা তুমি এঁকে ফেলতে পারো, তাহলে কোথায় তাপমাত্রার পার্থক্য ঘটতেছে বা কোথায় পার্থক্য ঘটতেছে না
তার উপর ডিপেন্ড করে তুমি এই ডিসিশনটা নিবা যে কোথায় MLF কোথায় MS লন টি। তাহলে আশা করি এই ম্যাথগুলো তোমরা খুব সহজভাবে বুঝতে পারছো। যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক যে পেজ আছে সেটাও ফলো করতে পারো, সেখানে যে তুমি তোমার মতামতটাও জানাতে পারো। আর এই জিনিসগুলো তোমরা ঠিকমতো বুঝতে পারতেছো কিনা, বা তোমরা আরও প্র্যাকটিস করতে গিয়ে কোথাও আটকে যাচ্ছ কিনা, আটকে গেলে সেই সলিউশনগুলো তোমরা কীভাবে পাবা, এই সংক্রান্ত আলোচনা তোমরা আমাদের ফেসবুক পেজ বা আমাদের কমেন্ট সেকশনে এগুলো নিয়ে আলোচনা করতে পারো। আর আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র তাহলে আজকে এখানে শেষ করে দিতে পারি। আমরা পরবর্তীতে হয়তো অন্য কোনো একটা অধ্যায় নিয়ে চলে আসবো। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে আজকের মতো আমি এখানে বিদায় নিতে যাচ্ছি। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।